আজকে বিধানসভার প্রথম পর্বের অধিবেশনের শেষে, বাজেট অধিবেশনের শেষে শিলিগুড়িতে আসবার কারণে দুই একটি কথা আপনাদের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের কাছে তুলে ধরতে চাই। প্রথমত, আপনারা প্রত্যেকেই জানেন আমরা উত্তরবঙ্গের জল মাটিতে বড় হই, জল হাওয়া মাটিতে বড় হই। আমাদের খবর আপনারা উপলব্ধি করতে পারেন যে রাজ্যের রাজধানীর যে সংবাদ মাধ্যমগুলোর প্রথম এডিশনে থাকেন, ফলে উত্তরবঙ্গের মানুষের খবর রাজ্য পরিচালনা যারা করেন তাদের কাছে পৌঁছানোর জন্য বিধানসভার ভেতরে বাইরে, কলকাতায়, শিলিগুড়িতে, সর্বত্রই আমি অন্তত চেষ্টা করে থাকি। প্রথমত বলি যে বাজেট নিয়ে আমি যে বক্তব্য রেখেছিলাম তার প্রথমেই আমি যেটা বলেছিলাম, মা আমায় ঘুরাবি কত, কলুর চোখে ঢাকা বলদের মতো। কলুর চোখে ঢাকা বলদের, প্রথম কথা। এই যে বাজেট পেশ করেছেন রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তরের 12 তারিখ, এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের সাথে প্রতারণার দলিল। এটা হচ্ছে প্রতারণার দলিল। কেন আপনাদেরকে আমি এই কথাটা বললাম? আমি একটি পরিসংখ্যান আপনাদের সামনে নিয়ে আসতে চাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা খবর প্রচার করেন, পক্ষে বিপক্ষে নানা খবর থাকে। আপনাদের মস্তিষ্কে কাছে আমি এই আবেদন রাখতে চাই যে 2020-21 সালে এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য 710 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরবর্তীকালে রিভাইজ বাজেটে সেটা 239 কোটি টাকা এবং অ্যাকচুয়াল সেটা খরচ হয় 246 কোটি টাকা। আর আমরা 2023-24 অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের খরচ হচ্ছে 460 কোটি টাকা। যারা আছেন, যারা বাজেট নিয়ে পড়াশুনো করে জানেন, 710 কোটি টাকা ধরা হচ্ছে। অ্যাকচুয়াল খরচ 24-এ 460 কোটি টাকা। এখন এবছর ধরা হয়েছে 25-26-এ যতদূর সম্ভব 866 কোটি টাকা। এটা প্রতারণা ছাড়া আর কিছু। বাজেটে যা বলা হয়েছিল 2020-21-এ, আজ পর্যন্ত সেই টাকা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট খরচ করতে পারেনি। আমি শুধু এইটুকু বলবো যে আমাদের মাননীয় মেয়র সাহেব মাঝে মাঝে গৌতম বাবু, তিনি উদয়ন বাবুর উপরে নাকি ভরসা করেন। ওনাকে আমি বলবো যে একটু ইকোনমিক রিভিউ 2024-25টা পড়ে দেখলে বা এই বাজেটটা পড়ে দেখলে উনি বুঝতে পারবেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এখন শুধু শেড বানায়, ওই ওয়াল বানায়, কিছু কমিউনিটি হল বানায়, এই সমস্ত কাজ ছাড়া। উদয়নবাবু যেহেতু কাজ করেন না, এই জন্য উদয়নবাবু এখন কুকথার বন্যা তিনি ছেটান এবং কুকথা বলে তিনি বড় মন্ত্রী, কাজ করে তিনি বড় মন্ত্রী নন। প্রতারণার দ্বিতীয় হিসাব দেখুন, বাজেট বইয়ের 117 থেকে 121 পাতা অবধি এখানে বিভিন্ন পায়োনিয়ার ইভেন্টের বা বেঞ্চমার্ক ইভেন্টের কথা বলা হয়েছে, যেখানে কি নদীমাতৃক, কি নদী বন্ধন, ঘাটাল মাস্টার প্ল্যান, ইত্যাদি ইত্যাদি, আরও তারপরে গঙ্গাসাগর মেলা, বিভিন্ন ধরনের কথা এখানে বলা হয়েছে। শুধু এখানে খুঁজে দেখবেন যে উত্তরবঙ্গের স্বাস্থ্য, উত্তরবঙ্গের শিক্ষা, উত্তরবঙ্গের পর্যটন, উত্তরবঙ্গের শিল্প, উত্তরবঙ্গের পরিকাঠামো, উত্তরবঙ্গের যোগাযোগ, একটি শব্দ নেই। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ছেড়ে দিন, পুরো উত্তরবঙ্গ নিয়ে কোনো শব্দ নেই। তাহলে উত্তরবঙ্গের মানুষরা, তাদেরকে ঠিক করতে হবে যে
কলকাতা থেকে বড় বড় নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী আসবেন, চা পাতা তুলবেন, মোমো খাওয়াবেন, বাচ্চাকে চকলেট দেবেন, এর মধ্যেই উত্তরবঙ্গ বেঁচে থাকবে? নাকি উত্তরবঙ্গকে সরব হতে হবে? এটা উত্তরবঙ্গের মানুষের ঐকান্তিক আবেদন। আমি প্রতিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী সবার কাছে বলেছি, আমাদের উত্তরবঙ্গে একটা নিউরো সার্জন এলো না, ওপেন হার্ট সার্জারি হয় না, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় না। আমাদের এখানে স্বাস্থ্য পরিকাঠামো এই অবস্থা, ক্রীড়া ক্ষেত্রে সিনথেটিক ট্র্যাক নেই, ভালো স্টেডিয়াম তার উল্লেখ নেই, শুধু সংস্কারের কাজ হচ্ছে বলে বলছে, নতুন কিছু নেই। আমাদের শিক্ষার ক্ষেত্রে যে মানোন্নয়নের প্রশ্নে বলছে বিশ্ববিদ্যালয় বাড়িয়েছে, আমি আলিপুরদুয়ার কি দক্ষিণ দিনাজপুর কি দার্জিলিং হিল ইউনিভার্সিটি প্রত্যেকটি ক্যাম্পাসে আপনাদেরকে ঘুরতে বলবো, একটা ক্যাম্পাসে কোনো পরিকাঠামো নেই, শিক্ষক নেই। দার্জিলিং হিল ইউনিভার্সিটি তো অফলাইন ক্লাসই শুরু করতে পারেনি দীর্ঘদিন ধরে। তাহলে এইরকম অবস্থায় চা শ্রমিক, গতকাল শুভেন্দুদা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এসেছিলেন এবং তিনি সেখানে সভা করেছেন। চা শ্রমিকদের যে মূল, তাদের 30% জমি পর্যটন শিল্পের হাতে তুলে দিয়ে চা শিল্পটাকেই তুলে দেওয়ার বন্দোবস্ত যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন তার বিরোধ, এবং তার সাথে সাথে জমির পাট্টা মালিকদের মানে লিজি বড় লোকদের উনি চা বাগানের লিজ ল্যান্ডকে তিনি মালিকানা দিচ্ছেন, কিন্তু চা শ্রমিক যারা ইনহেবিটেন্ট, যারা ওখানের অধিবাসী, তাদেরকে দিচ্ছে না। এই যে প্রতারণা, এই প্রতারণা নিয়ে আপনারা নিশ্চিতভাবে বলবেন এই আশা রাখি। এখানে সংবাদ মাধ্যমে আমার বাজেট বক্তব্য আছে বা যারা শুনেছেন জানে, আমি একটি প্রশ্ন করেছিলাম, অনেক প্রশ্ন, আমি এত ডিটেলসে যাব না। বলেছি যে আমাদের রাজ্যের সরকার মন্ত্রীরা কোনো কিছু হলে বলে কি নাই 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 নাই, এত নাই নাইয়ের মাঝখানে আমরা আমি অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে 7.78 লক্ষ মানুষ বিশ্বকর্মা যোজনার অন্তর্গত সুবিধা পেতে চাইলেও রাজ্য সরকার পেতে দিচ্ছে না। আমি জানতে চেয়েছিলাম কেন, পেলে তো পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হতো। পশ্চিমবঙ্গে 1.23 কোটি উজালা যোজনার উপভোক্তা এবং আছে, কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার কারণে এই মুহূর্তে 14 লক্ষ গরিব পরিবার যারা আবেদন করেছে তারা এলপিজি কানেকশন পাচ্ছে না। কেন? দায়ী কে? রাজ্যের সরকার। আয়ুষ্মান ভারত, বিশ্বাস করুন আমি মোশন নিয়ে এসেছি, সেই মোশন পর্যন্ত আলোচনায় তারা আছে বিধানসভায় প্লেস করেননি। রাষ্ট্রপতি সম্মানীয় দ্রৌপদী মুর্মুর উদ্যোগে এবং প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান যোজনার মাধ্যমে পিছিয়ে পড়া জনজাতিদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, গ্রাম সড়ক যোজনার মাধ্যমে রাস্তা, সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে অঙ্গনারী হোস্টেলের সুবিধা এগুলো নির্মাণ করা হয়। এই প্রকল্পের আওতায় 67,431 জন মানুষ সাহায্য পেতে পারে, কিন্তু কেবলমাত্র রাজনৈতিক উদাসীনতার কারণে পশ্চিমবঙ্গকে বারবার অনুরোধ করা সত্ত্বেও এই সম্প্রদায়ের মানুষকে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আওতায় আনা হয়নি, পদক্ষেপ নেওয়া হয়নি। রেলে could not finish 43 projects, 13 new routes, 4 gauge projects of laying additional tracks। তার কারণ রাজ্যের সরকার জমি দিতে আগ্রহী নন বা জমির প্রশ্নে তারা আছে রেলকে সহযোগিতা করছেন। আমি এরকম অসংখ্য উদাহরণ আপনাদের কাছে বলার অর্থ একটাই, যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা যদি রাজ্যের সরকার নেয় তাহলে রাজ্যের এই আর্থিক যেখানে সংকট সেইখানে দাঁড়িয়ে নিশ্চিতভাবে রাজ্যের মানুষ সুরাহা পেতেন। দুর্ভাগ্য, কেন্দ্রীয় সরকারি প্রকল্প নেব না, অথচ আমরা বলবো নেই 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 নেই, আর যে প্রকল্প নেব সেই প্রকল্পে এত দুর্নীতি করব যে দুর্নীতির কারণে মানুষের কাছে সেই প্রকল্প সঠিকভাবে পৌঁছবে না। এইটা হচ্ছে
বর্তমানের রাজ্যের সরকার। আর শেষ করেছিলাম এই কথা বলে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী মাঝে মাঝে কখনো কখনো অভিষেক বাবু হুঙ্কার দেন কেন্দ্রের টাকা দরকার নেই, কখনো কখনো এরা বলে, কিছু মন্ত্রী আছে বিরোধী বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে উঠলেই বলে কেন্দ্র টাকা দেয় না। আমি অর্থর সংকটের কারণে তারা নাকি কাজ করতে পারছে না। তো আমি শুধু ওনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম আমার বক্তব্যের প্রথমার্ধে যে পশ্চিমবঙ্গে দুটো রাস্তা আপনারা জানেন, চ্যাটার্জি মুখার্জি রোড জানেন না আপনারা নিশ্চয়ই, কলকাতায় এরকম নামের রাস্তা আছে চ্যাটার্জি আর মুখার্জি রোড। ওই রাস্তা দিয়ে যদি ঘোরে, অর্থমন্ত্রী যদি নিজেও ঘোরেন, তাহলে কি করে সম্পত্তি বৃদ্ধি হতে পারে? টালির চালের থেকে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? সমাজসেবী হয়ে কোটি কোটি টাকা কি করে আপনি ইনকাম করতে পারেন? চ্যাটার্জি মুখার্জি স্ট্রিটে যদি অর্থমন্ত্রী ঘোরেন, তাহলে কিন্তু অর্থমন্ত্রীকে রাজ্যের সম্পত্তি বৃদ্ধি করতে আর কোথাও যেতে হবে না। আপনারা নিজেরা জেনে রাখুন, রেভিনিউ রিসিপ্ট এই রাজ্যের যত টাকা, সেই টাকা দিয়ে এই রাজ্যের স্যালারি, পেনশন এবং ইন্টারেস্ট দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ পুরোটাই হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প, অর্থ কেন্দ্রীয় সরকারের গ্র্যান্ট, তার মধ্যে দিয়েই এই রাজ্যের সরকার চলে, অর্থাৎ ঋণে আর মদে। এরা হচ্ছে গুজরাটকে নিয়ে এত কথা বলে। আপনাদের জানা দরকার যে গুজরাটে কোনো এক্সাইজ ডিপার্টমেন্ট নেই, অথচ গুজরাটের টোটাল বাজেটের 65% টাকা গুজরাটের নিজস্ব রাজস্ব সংগ্রহ হয়। আর আমাদের পশ্চিমবঙ্গে এই যে টাকা সংগ্রহ হয় রেভিনিউ রিসিপ্ট, তার 22,000 কোটি টাকা হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ মদের থেকে সংগৃহীত হয়। তাহলে এই 22,000 কোটি টাকাটাকে সরিয়ে দিন, রেভিনিউ রিসিপ্ট পশ্চিমবঙ্গের আমার মনে হয় সিকিমের থেকেও নিচে নেমে চলে যাবে। এই হচ্ছে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা। তারা অর্থ বাড়াবে না, অর্থ সংগ্রহ বাড়াবে না, শুধু দাও দাও, নাই নাই, চাই চাই, এই হচ্ছে রাজ্যের অবস্থা। এবার যখন আমার 16FC চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, তখন আমি চেয়ারম্যান সাহেবকে একটি কথা বলেছি যে আমাদের রাজ্য 40,000 কোটি টাকা রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট পেয়েছে, 40,000 কোটি টাকা। তা সত্ত্বেও আমাদের রাজ্যের রেভিনিউ ডেফিসিট এই মুহূর্তে জিডিপির 3.74%, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে সর্বভারতীয় গড় থেকে। আমি রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট পাওয়া সত্ত্বেও আমাদের রেভিনিউ ডেফিসিটটাকে আমরা মিট আপ করতে পারছি না, আর কেন্দ্রের কাছ থেকে আমরা অর্থ চাইছি বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্পের জন্য। যারা সামাজিক প্রকল্পের কথা বলেন তাদেরকে বলি, কন্যাশ্রী, রূপশ্রী সহ অন্যান্য সমস্ত সামাজিক প্রকল্পে এবার রাজ্যের সরকারকে টাকা কমাতে হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে এই কারণে কোনো বরাদ্দ করতে পারেননি, টাকা বাড়াতে পারেননি, কারণ রাজ্যের আর্থিক সংকট এমন জায়গায় পৌঁছেছে যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যতম বেঞ্চমার্ক প্রোগ্রাম হিসাবে লক্ষ্মীর ভান্ডার বলা হয়। সেই লক্ষ্মীর ভান্ডারে আমরা তো ভেবেছিলাম উনি 3,000 টাকা করবেন, 1,500 টাকার থেকে 5 পয়সা বাড়া করবেন। তাই আমি বলবো যে একদিকে উত্তরবঙ্গের সাথে প্রতারণা, যুবকদের সাথে প্রতারণা, মহিলাদের সাথে প্রতারণা, উত্তরবঙ্গের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন থেকে শুরু করে বন থেকে শুরু করে সর্বক্ষেত্রে অবহেলা এবং হচ্ছে এই প্রতারণার দলিল পেশ করা হয়েছে। আমি অনুরোধ করব উত্তরবঙ্গের সমস্ত বিধায়করা বুকে হাত দিয়ে বলুন যে এটা যদি প্রতারণার দলিল হয়, তাহলে আমি যেরকম ব্যক্তিগতভাবে কেন্দ্রের সরকারের কাছে, মন্ত্রীদের কাছে বারবার দৌড়ই আমাদের রাজ্যের বিভিন্ন, বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে, তাহলে উত্তরবঙ্গ থেকে যারা মন্ত্রী হয়েছেন, উদয়ন বাবু থেকে শুরু করে অন্যেরা, তারা কেন উত্তরবঙ্গের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, পর্যটন, বন ইত্যাদি ক্ষেত্রে কেন তারা রাজ্যের সরকারের কাছে দাবি না জানিয়ে শুধুমাত্র তাদের মুখ বন্ধ করে নিজের মন্ত্রিত্ব টিকিয়ে রাখেন, কিন্তু উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো কথা বলেন না। এটা আমার কাছে খুব দুর্ভাগ্য। আমি আশা রাখি
মুখ্যমন্ত্রী বলেছিলেন বিরোধীদের সেলোটেপ লাগিয়ে রাখতে মুখে, কিন্তু এখন তো দেখছি যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের তৃণমূলের নেতা মন্ত্রীদের মুখে সেলোটেপ লাগিয়ে রেখেছে যে উত্তরবঙ্গের কথা বলবে না। এটা অত্যন্ত লজ্জার, ধিক্কারের। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, আমরা ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল, শুভেন্দু দাব মাননীয় বিরোধী দলনেতার নির্দেশে ধারাবাহিকভাবে এই নিয়ে বিধানসভার ভেতরে বাইরে, এবং আপনারা জানেন ইতিমধ্যে তিনি বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন, চা বাগান সহ, পরিবেশ সহ অন্যান্য বিষয় নিয়েও আগামী দিনগুলোতে আমরা ধারাবাহিক আন্দোলন করব। আর শেষ যেটা বলবো এই প্রসঙ্গে, হঠাৎ করে আমি খবরের কাগজে দেখলাম যে আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে 100টি ওয়ার্ড হবে, সেই ব্যাপারে নাকি ইতিমধ্যে পরিকল্পনা ইত্যাদি হয়েছে। এখন উনি মেয়র সাহেব আমাদের বয়সে বড়, সিনিয়র লিডার, শ্রদ্ধেয় লিডার। আমি একটা ব্লকবাস্টার বলে সিনেমা ছিল, এটা বলবো না, কিন্তু আমি শুধু এইটুকু বলবো যদি এটা হয় নিশ্চিতভাবে ভালো হবে। কিভাবে হবে নিশ্চয়ই মানুষের সাথে ওনারা কথা বলবেন, কিন্তু পুরো বাজেটে আলোচনায় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন তার ওয়ার্ড বৃদ্ধি সম্পর্কে একটিও শব্দ আমরা শুনিনি। প্রত্যেকটি কর্পোরেশন বিভিন্ন টায়ার, 10 লাখের নিচে, 5 থেকে 10 লাখ, সেই কর্পোরেশন এক ধরনের কর্পোরেশন, 10 লাখের উপরে, 50 লাখের উপরে, নানা ধরনের কর্পোরেশন আছে। ফলে সেই কর্পোরেশনের ক্ষেত্রে আমাদের এখানে কোনো নোটিফিকেশন ছাড়াই মাননীয় মেয়র সাহেব কেন এই কথা বললেন সেটা আমি জানি না। তবে আমি খুবই খুশি হব যে এই প্রশ্নে সরকারি নোটিফিকেশন আসুক। আপনারা জানেন যে এছাড়াও আমাদের মাটিগাড়া ইত্যাদি অঞ্চলে, ডাবগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পৌরসভার দাবিগুলোও ছিল, কিন্তু একটি পৌরসভা নতুন সংযোজিত হবে এই ধরনের কোনো কথা কিন্তু আমাদের এই বাজেটের সময়, যেখানে এগুলো উল্লেখ থাকা দরকার, সেই কথাগুলো নেই। এবং সেই জন্য আমি বারবার করে বলি যে উত্তরবঙ্গের মানুষের যে প্রতারণার দলিল আমি বিধানসভায় 2021 সালে জয়ী হবার পর থেকে আমাদের রাজ্যের অর্থমন্ত্রীকে পেশ করতে দেখছি, তার সর্বাত্মক বিরোধিতা উত্তরবঙ্গের মানুষ করুন, এইটুকু আমি কামনা করে আমি আমার কথা শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনারা তো 10-12 বছর ধরে করে আসছেন, তো এর থেকে মুক্তির উপায় কি একমাত্র আলাদা রাজ্য বা বঞ্চনা করেই আসছেন? বঞ্চনার তো সমাধান হচ্ছে না। প্রথমত প্রশ্নকর্তার উদ্দেশ্যে বলবো, আমি ব্যক্তিগতভাবে প্রশ্নকর্তাকে একটু এয়ারপোর্টে যেতে বলবো, প্রশ্নকর্তাকে একটু রেলওয়ে স্টেশনগুলোতে যেতে বলবো, প্রশ্নকর্তাকে একটু আমাদের বালাসন নদীর থেকে একদম সেবক অবধি যেতে বলবো। তাহলে দেখতে পারবেন প্রশ্নকর্তা যে কেন্দ্রের সরকার রেল, রোড, এয়ারপোর্টে ঢেলে অর্থ দিয়েছে উত্তরবঙ্গের পরিকাঠামোর জন্য। আমাদের দেশের একটা সাংবিধানিক কাঠামো রয়েছে, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার এবং লোকাল সেলফ গভর্নমেন্ট। রাজ্যের সরকারের হাতে রয়েছে জমি, ফলে কেন্দ্রীয় কোনো প্রকল্প করতে গেলে জমির প্রয়োজন। কেন্দ্রের সরকারের কাছ থেকে উত্তরবঙ্গ কি কি করে পেয়েছে সেটা পরবর্তীকালে আরেকটি, আমি আজ কলকাতা যাব, পরশু চলে আসবো, আরেকটি আলাদাভাবে সেটা বলবো। কিন্তু রাজ্যের সরকারের কাছ থেকে মানুষ তারা তাদের প্রাপ্য অধিকার পাচ্ছে না বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। এবার গণতান্ত্রিক দেশ, ফলে সেই গণতান্ত্রিক দেশে অনেক মানুষ বিচ্ছিন্ন হবার কথা বলেছে এবং অনেক মানুষ মনে করেছে এই সমস্যার সমাধান বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে বা নতুন রাজ্যের মধ্যে দিয়ে সম্ভব। কিন্তু আমি যেহেতু ভারতীয় জনতা পার্টি করি, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে অখণ্ড বাংলা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি যে অখণ্ড বাংলা, হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড তৈরি করেছেন, সেটাকে অখণ্ড রাখাটাই বাংলাদেশের যা পরিস্থিতি দেখলাম, পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক কর্মী হিসাবে আমার বক্তব্য অখণ্ড বাংলা, কিন্তু মানুষ চাইলে সেটা তো আর মানুষের মুখ আমি বন্ধ করতে পারি।